This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি সৌমিষ্ঠা রয়েছি। আচ্ছা অনির্বাণ, আমরা যখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন রিল দেখি সেখানে অনেক কিছু আমরা দেখতে পাই, মানে কেউ চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিচ্ছেন, তো কেউ নড়বড়ে করে লম্ফঝম্প করছেন। ব্লগারদের ভিউয়ের লোভে এইসব আমাদের গা সওয়া হয়ে গিয়েছে। তা বলে রিল বানাতে পুরসভার অফিসে, বীরভূমের দুবরাজপুরে চুপি চুপি কাউন্সিলরদের ঘরে ঢুকে তো রীতিমতো শুটিং চললো। এটা অন্যায় হয়েছে। এটা কাউন্সিলর রুমে, একটা সরকারি রুমের ভিতর রিলস বানানো, এটা আমরা কেউই সমর্থন করছি না। 16 জন তৃণমূল কাউন্সিলর এই রুমে বসেন, থাকে সিসি ক্যামেরা। কিভাবে সেখানে ঢুকলেন অনাহুত শিল্পী? কারণ নজর পড়লো না। যে কাজটা হয়েছে এটা অনুমতি তৃণমূল কংগ্রেস কি দেয়? পৌরসভা কি এই ধরনের অ্যাক্টিভিটি করার জন্য অনুমতি কি পৌরসভা দিতে পারে? হয়তো খুলে থাকার সুযোগ নিয়ে কোনো ব্যক্তি বা যুবক এটা করেছে, এটা অন্যায়, গরিত অন্যায়। হ্যাঁ, এটা ভবিষ্যতে না হয় তার জন্য আমরা দেখছি। কুমার রায়ের হযবরলর সেই বিখ্যাত লাইনটা আমরা সবাই জানি, ছিল রুমাল হয়ে গেল বেড়াল। আমাদের বঙ্গের অবস্থাটা তেমনটাই, শব্দগুলো শুধু অদল বদল করে দিলেই হলো। ছিল পুকুর হয়ে গেল, আপনারা জানেন কি হয়ে যায়। উত্তর থেকে দক্ষিণ এই রোগ থেকে বাংলার যেন মুক্তি নেই। আলিপুরদুয়ার পুরসভা অঞ্চলে পুকুর ভরাটের অভিযোগ নতুন কিছু নয়। বিগত কয়েক বছর ধরে একটা একটা করে পুকুর হারিয়ে যাচ্ছে। অভিযোগ প্রশাসনে কোনো হেলদোল নেই। অভিযোগ যে উড়িয়ে দেওয়া যায় না সেটা 16 নম্বর ওয়ার্ডের ছবি দেখলেই পরিষ্কার। বহু বছরে পুকুরটা ছোট হচ্ছে ক্রমশ, জলাভূমি মাটি হচ্ছে। কিন্তু এলাকার কাউন্সিলর হন বা পুরসভার প্রধান, কেউ তো কিছুই জানেন না। কিন্তু বেআইনি কাজে মদতের অভিযোগটা যে কাউন্সিলরের বিরুদ্ধে। আমার কাছে তো এমন কোনো খবর নেই যে পুকুর ভরাট হচ্ছে। আর আমি তো ওদিকে যাতায়াত করি ঠিকই, কিন্তু আপনার চোখেও পড়ে না, তখন আমি কি বাড়ি বাড়ি গিয়ে দেখবো? আমরা আপনাদের কাছ থেকে শুনলাম, আমরা ইনকোয়ারি করছি। ইনকোয়ারি করে যদি দেখি যে সত্যি পুকুর ভরাট করছে কেউ, তাহলে তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। সংবাদ মাধ্যম খবর পৌঁছে দিলে কাউন্সিলর চেয়ারম্যানরা টের পান। এলাকার খোঁজ খবরটা তাহলে রাখেন কে? যাদের জমিতে এই পুকুর, তাদের বিরুদ্ধেই ভরাটের অভিযোগ। তারা বলছেন পুকুরের পার বাধাই করা হবে, তাই মাটি ফেলা হচ্ছে। ওইটাকে পার আমরা সুন্দর করে বাঁধাবো, বাঁধাটা যায়। ওটা চেয়ারম্যান স্যার ছিল, ওনার কাছে গিয়েছিলাম, ওনাকেও বলছি আমরা এই কথা। পার বাঁধবো আমরা 10 ফিট চওড়া করে। 10 ফুট চওড়া পার নাকি পুকুর পগার পার? 16 নম্বর ওয়ার্ডের ঘটনা নিয়ে মুখ খুলেছেন 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর। তার অভিযোগ সবটাই চলছে কাউন্সিলরের মদতেই। এটা তো আমি বললামই যে এটা তৃণমূলী কালচার, এটা তৃণমূলের ডিএনএ তো রয়েছে। সবকিছু দেখেও না দেখার ভান করে রয়েছে আলিপুরদুয়ার পৌরসভা। এখানে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। পক্ষে বিপক্ষে কথার লড়াই চলবে, সঙ্গে কি পুকুর ভরাটও চলবে। দিনের আলোয় সবটা হলেও জননেতারা যে কেন কিছু দেখতে পান না সে এক রহস্য। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, টিভি 9 বাংলা। মানুষ জেগে ঘুমোলে তাকে কি বলবেন? প্রতি বছর বর্ষায় মেদিনীপুরে জল জমার সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অথচ মেদিনীপুর পুরসভারই 20 নম্বর ওয়ার্ডে সরকারি জমি ঘিরে নর্দমার উপর পার্টি অফিস গড়ল তৃণমূল। স্থানীয় বাসিন্দার দুয়ার পর্যন্ত ঘিরে ফেলা হয়েছে। বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ কাউন্সিলর প্রতিনিধি। অস্বস্তিতে জেলা নেতৃত্ব মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মনে করাচ্ছে বিরোধীরা, অথচ যথাযথ তদন্ত চাইছে বিজেপি। যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। সরকারি জমি দখলের অভিযোগে বিব্রত সরকার। খোদ মুখ্যমন্ত্রী এই নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, কিন্তু কতজন শুনছেন? মেদিনীপুরের 20 নম্বর ওয়ার্ডের নজরগঞ্জে সরকারি জমি দখল করে নিকাশি নালার উপরে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ ওঠার পরে এই প্রশ্ন অনেকেই তুলেছেন। শাসক দলের নেতৃত্বরা, স্থানীয় নেতৃত্বরা এভাবে সরকারি জায়গা দখল করে এভাবে পার্টি অফিস গড়ে তুলছে। বাড়ির দেওয়ালের সাথে পার্টি অফিস দেওয়াল কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে। যার বাড়ি ছিল তার একটা দরজা, একটা গেট, একটা জানালা পুরোপুরি সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয়েছে। মিউনিসিপালিটি জায়গা, কিন্তু কোনো কথাই শুনলো না। তুমি চুপচাপ থাকো, তোমার ঘর হবে, দর হবে, সব হবে। আপনার পুরোপুরি বাড়ি ব্লক। হ্যাঁ, মানে এপাশ পুরা তো ব্লক, সে পাশে দোকান, এপাশেই জোর করেই করেছে। হ্যাঁ, জোর করে, এটা তো জোরেরই ব্যাপার। পার্টি করেছে আর কি, কোন ব্যাপার?
জোর বৃষ্টি হয়ে গেলে এখানে যদি কভার থাকে তাহলে কি করে হবে, এদিকে বন্যা হয়ে যাবে। কেউ কিছু বলেনি, সাহস দেখাতে পারছে নাকি? কি করে সাহস হয়? পরিস্থিতি এমনই যে এই পার্টি অফিস নির্মাণকে ঘিরে সামনে এসেছে তৃণমূলের কোন্দল। দায় নিতে চাইছেন না তৃণমূলের এই কাউন্সিলর। লোকের জায়গাকে আকোয়ার করে এইভাবে দলীয় পার্টি অফিস যে করেছে, কাউন্সিলরের প্রতিনিধিকে এবং ওয়ার্ডের সভাপতিকে না জানিয়ে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভোটের আগে এই ইস্যু সামনে আসতেই বিতর্ক খুঁচিয়ে দিয়েছে বিরোধীরা। সরকারে থাকা দলের নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। হাইড্রেনকে ব্লকেজ করে যে পার্টি অফিস করা হচ্ছে এটা সম্পূর্ণ ইলিগ্যাল এবং এর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কিভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস তৈরি হলো, কে দিল অনুমতি, কার ইন্ধনে হলো, এই সমস্ত প্রশ্ন তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশের নাম জড়াতে দৃশ্যতই অস্বস্তিতে শাসক শিবির। লোকাল লোকের যদি অসুবিধা হয় তাহলে নিশ্চিতভাবে এই পার্টি অফিসটা নিয়ে আগামী দিন ভাবনা চিন্তা আমাদের করতে হবে এবং দলীয়ভাবে বসে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। দল নির্বিশেষে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস গড়ার অভিযোগ বারবার উঠেছে। এই নিয়ে আদালতের করা নির্দেশ আছে, সরকারের শীর্ষ স্তরের সতর্ক বার্তাও আছে, কিন্তু ক্ষমতায় থাকতে কে আর সে কথা কানে তুলেছে? দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। একটা ওয়ার্ডে দুটো বুথ, লোকসভা ভোটে দুটো বুথেই তৃণমূল হেরেছে, মানে দু জায়গাতেই বিজেপি এগিয়ে। তৃণমূলের পিছিয়ে পড়া দুটো বুথের মধ্যে আবার একটাতে পাড়ায় সমাধানে বরাদ্দ হয়, কিন্তু কোন ইশারায় সেই টাকা আরেক বুথে নাকি চলে গেছে। এইসব দেখে ক্ষীরপাইবাসীর বিদ্রুপ, কানার মধ্যে ঝাপসার দর থেকেই বলে। এই বুথের কাজকে সব ওই বুথে নিয়ে গেছে। জনগণ বঞ্চিত যে আমাদের বুথের নাম দিয়ে অন্য বুথে কাজ হয়ে গেছে। পাড়ায় সমাধান কোথায়? এই যে পাড়ায় পাড়ায় গন্ডগোল বেঁধে যাওয়ার জোগাড়। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে পাড়ায় বরাদ্দ নিয়ে বেঁধেছে গোল। 7 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে 239 ও 240 নম্বর বুথ। অভিযোগ, 240 নম্বর বুথের জন্য 10 লক্ষ টাকা বরাদ্দ হলেও তা চলে গিয়েছে 239 নম্বর বুথে। এ যেন পাড়ায় পক্ষপাত, যেখানে উন্নয়নের দরকার সেখানে উন্নয়নের টাকা চলে গেল অন্য বুথে। ক্ষীরপাইয়ের 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দখলে। গত পুরো ভোটে 240 নম্বর বুথে 456 ভোটে তৃণমূল লিড পায়। 239 নম্বর বুথে তৃণমূল এগিয়েছিল 539 ভোটে। গত লোকসভা ভোটে 240 নম্বর বুথে 100 ভোটে তৃণমূল পিছিয়ে পড়ে, আর 239 নম্বর বুথে তৃণমূল পিছিয়ে ছিল 27টি ভোটে। 239-এর নিরিখে বেশি ভোটে পিছিয়ে পড়াই কি কাল হলো 240 নম্বর বুথের বাসিন্দাদের? 240 বুথের কাজ বেরিয়েছে পাড়ায় সমাধানে, সেটা 239 বুথের কাজটা হয়েছে, আমাদেরকে বঞ্চিত করে কাজটা করেছে। তৃণমূলের ওয়ার্ডেরই দুটো বুথ, সেখানেও পক্ষপাত। কিছু কাজ হয়নি, কিছু না, ওই শুধু ওই রাস্তা হয়নি, এই যে পাশে যে ড্রেন করার কথা ড্রেন করেনি। সব শাসক দলের যে সমস্ত তারপর নেতা আছে তেনারা ওই টাকাগুলোকে আত্মসাৎ করছেন। আমরা কিন্তু এটা প্রতিবাদ করছি। নতুন এসেছি, আমি এই 10 দিন বসেছি, আমি বিষয়টা খোঁজ নিয়ে আমি পরে জানাবো। দুটি বুথের বিস্তর অমিল, কিন্তু এক জায়গায় ভোট্ট মিল, তা হলো উন্নয়ন এখানে দাঁড়িয়ে নেই। পুরো এলাকা বলতে যে জিপ কাটতে হয়। ঘাটাল থেকে অসীম বেরা রিপোর্ট, TV9 বাংলা। পাহাড় ও সমতলে গাড়ি চালকদের মধ্যে বিরোধ তুঙ্গে। আজকের মধ্যে সমাধান না হলে দুর্ভোগের সংখ্যায় পর্যটকরা। বছর শেষে মাটি হতে পারে পাহাড়ে গাড়ি নিয়ে ঘোরার শখ। পাহাড় থেকে আসা ভাড়া গাড়ি সমতলে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, আর সমতলের গাড়ি চালকদের হুঁশিয়ারিতে বিরোধ চরমে। সমতলের গাড়ি চালকরা পাহাড়ে সাইট সিন করাতে পারেন না, অভিযোগ জানিয়েও লাভ হয়নি। দাবি 7 থেকে 8টি গাড়ি সংগঠনে, প্রশাসনকে তাই 24 ঘন্টার ডেডলাইন সমতলের গাড়ি চালকদের। টুরিস্টদের আমাদের বলবো, আমরা ক্ষমা প্রার্থী, আমাদের কিছু করার নেই। আমাদের যেই গাড়ি নিয়ে আমাদের নিচেদের যা সাফিসিয়েন্ট গাড়ি আছে সেই গাড়িতে আমরা টুরিস্ট পাঠাবো। তাতে যদি পাহাড়ে ইনসিডেন্ট হয় পাহাড়ের লোক বুঝবে, পাহাড়ে যারা ড্রাইভার ভাইরা আছে তারা বুঝবে। গাড়ি অলরেডি বন্ধ, কোনো টুরিস্টের কোনো কোনো প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু 3 দিন ধরে টাইগারির বন্ধ। এখান থেকে এত সাহস হয় কিভাবে যে একটা সরকারি জায়গা আপনি বন্ধ করে রাখতে পারেন? কিভাবে বন্ধ করে? তার মানে প্রশাসন কোনো সাথ দিচ্ছে না।
প্রশাসন ওইদিকে সাথ দিচ্ছে। এসডিও ছাড়া আর কাকে কাকে জানিয়েছে? আজকে সবাইকে জানানো হবে, এসডিও, ডিএম, এসপি, আরটিও সবাইকে জানানো হবে, জিটিএ সবাইকে জানানো হবে। শর্মিষ্ঠা, আজকে শামশেরগঞ্জ মামলা রায় বেরোল। শামশেরগঞ্জ, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল, সেই খুনের মামলায় আজ 13 জনের যাবজ্জীবন সাজার রায় হলো। নিহত বাবা ছেলের পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছে জঙ্গিপুর আদালত। এদিকে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে কলকাতার রাস্তায় তুলকালাম। বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে অভিযান করে গেরুয়া শিবির। একই ইস্যুতে আজ পথে ছিল বামেরা। শামশেরগঞ্জের জাফরাবাদ কাণ্ডে 9 মাসের মধ্যেই সাজা ঘোষণা। হরগোবিন্দ ও চন্দন দাসের খুনের দোষী 13 জনেরই যাবজ্জীবন জেল। গত 12 এপ্রিল ওয়াকফ আন্দোলন ঘিরে হিংসার আগুন ছড়ায় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায়। জাফরাবাদের ঘরের দুয়ারে পিটিয়ে কুপিয়ে মারা হয় হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাসকে। সোমবার সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছিল জঙ্গিপুর মহকুমা আদালত। আর মঙ্গলবার সাজা ঘোষণা হলো। দিলদার নাদাব, আসমাউল নাদাব, ইনজামুল হক, জিয়াউল হক, ফেকারুল, আসফারুল শেখ, মনিরুল শেখ, ইকবাল শেখ, নুরুল ইসলাম, সাবা করিম, হজরত আলী, আকবর আলী, ইউসুফ শেখের নিহত বাবা ছেলে পরিবারকে 15 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক। আমি ফাঁসি চাইছি। ছেলে স্বামীকে হত্যা করলে এমন করে কেটেছে, ছেলেকে তো করে খাসি কাটা করে কেটেছে। আমার স্বামীকে তো একবারে বুককে চিড়ে দিলে, কি দিয়ে যে চিনলে, এই দিয়ে কুড়ুল দিয়ে কাটলে কি ভোজালি দিয়ে কাটলে। রাজ্য পুলিশের এসআইটির দাবি, জমি সংক্রান্ত বিবাদে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। এই যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের, সেটা বিচারক তার পর্যবেক্ষণে বলেওছেন, একটা পাড়ার লোকের সঙ্গে জমি সংক্রান্ত একটা বিবাদ ছিল পরিবার, তখন একটা অশান্তির আবহ চলছিল। সেই অশান্তির আবহের সময় সেই রোষটা, পুরনো শত্রুতার, জমি জমা সংক্রান্ত বিবাদগত যে শত্রুতা ছিল, সেই শত্রুতার রোষটা ওনাদের উপর আছড়ে পড়ে। এই পরিস্থিতিতে ফের মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনের সঙ্গে ওপারে ময়মনসিংহের দীপু দাস হত্যাকাণ্ডকে এক সুতায় বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক। অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস, ওপারের দীপু চরণ দাস, একদম সেম, শুধু দিনটা আলাদা। আর এদিকে বাংলাদেশের হিন্দু দীপচন্দ্র দাসের হাড় হিম করা হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর। বেকবাগানে বাংলাদেশ উপদূতাবাস অভিযান, হিন্দু জাগরণ মঞ্চ, বজরং দলের। আর সেই বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার রাজপথ। ব্যারিকেড সরিয়ে এগোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ধস্তাধস্তির সময় রক্ত ঝরল হিন্দুত্ববাদী সংগঠনের এক যুবকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। মেরেছে ইউনূসের পুলিশ, মমতার পুলিশ মানেই মোহাম্মদ ইউনূসের পুলিশ। হিরোক্রানির পুলিশ যদি এরকম আচরণ করে তাহলে লোকে কি করবে? ইট মারা হচ্ছে, লাঠি মারা হচ্ছে, সাধু সন্তদের গায়ে হাত তোলা হচ্ছে। দলদাস পুলিশ সন্তদের নিগ্রহ করতেও পিছপা হচ্ছে না, মহিলাদের নিগ্রহ করতে পিছপা হচ্ছেন না। এখানে যিনি রয়েছেন উপদূতাবাসে, তো সেখানে গিয়ে বিজেপি এই সিন ক্রিয়েট করা, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ করা লাভ কি? আপনাদের তো কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারকে বলুন বাংলাদেশকে অফিসিয়ালি কমিউনিকেট করতে, তার অফিসের বাইরে লম্পজম্প করে হবেটা কি? আর এসব কিছুর মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর ভিডিও। তাতে দেখা যাচ্ছে দীপু দাসকে জেহাদিদের হাতে তুলে দিয়েছিল ইউনূসের পুলিশই। বাঁচার জন্য দীপুর কাতর আর্জিতে কান দেয়নি পুলিশ। দীপুর হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে অভিযান করে বামেরা। কৌশিক ঘোষ, সত্যজিৎ, শান্ত, সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। বাবার সামনে প্রবীণ তৃণমূল কর্মীকে ঘাড় ধাক্কা কাউন্সিলরের ছেলে। তৃণমূল কর্মীকে গুলি করে খুনেরও হুমকির অভিযোগ। ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূলের কার্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে তৃণমূল কর্মীকে। সিসি ক্যামেরা ফুটেজ সামনে আসতে কামারহাটিতে হয়েছে। ছেলে জয়ের কীর্তি মানতে নারাজ কাউন্সিলর কালু দাস। অভিযোগ সত্যি হলে ব্যবস্থার আশ্বাস পুর প্রধানের। শীতের রাতে শীতেল চোর বাড়ি বাড়ি হানা দেয়। রাত থাকলে সুপারি কিলার বা ভাড়াটে খুঁড়ি দিয়ে শত্রুকে খুন করারও এখন জল ভাত। কিন্তু কখনো শুনেছেন অমুকের বাড়িতে চুরি করার জন্য
তমুকে কন্ট্রাক্ট দিয়েছে? শোনেননি তো? তাহলে এবারে খবরটা আপনার জন্য। চুরির সুপারি নিয়ে পাঁশকুড়ায় রাজনীতির T20। 51,000 টাকা ছিল, সে বান্ডিলও নেই। আমাদের বাড়ির টাকা যে ছিল, টাকা একটা নেই। আমার যত গয়না সমস্ত কিছু নিয়ে চলে গেছে। এই যে সিন্টু সেনাপতিকে জমিটা দিয়েছি, এখন তার থেকে আক্ষেপ নিয়ে কি আমাদের এইখানটাই আমার বাড়িতে টার্গেট নিয়ে করছে? অনুষ্ঠানের জন্য জমি ব্যবহারের অনুমতি দেওয়াতেই চুরি, এমন অভিযোগ শুনেছেন কখনো? বিষয়টা বুঝতে একটু পিছিয়ে আসা যাক। পাঁশকুড়া দাপুটে বিজেপি নেতা সিন্টু সেনাপতির উদ্যোগে অনুষ্ঠান, হনুমান পুজো, ক্রিকেট টুর্নামেন্ট আর সাংস্কৃতিক অনুষ্ঠান। অনেকটা জায়গা প্রয়োজন। এলাকার অনেকেই জমি ব্যবহার করতে দিলেও কয়েকটি পরিবার জমি দেয়নি। অনিচ্ছুক পরিবারগুলোকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ। উদ্যোক্তা সিন্টু সেনাপতির দাবি, তৃণমূলের বুদ্ধিতে অনুষ্ঠান আটকানোর চেষ্টা পুলিশের। শেষ পর্যন্ত অনুষ্ঠান হচ্ছে, কিন্তু চুরি। এখানেই টুইস্ট। যারা অনুষ্ঠানের জন্য জমি দিয়েছেন তাদের বাড়িতে নাকি তৃণমূলের মদতে চুরি হয়েছে। কেন অনুষ্ঠানের জন্য জমি দেওয়া হলো, সেই রাগেই নাকি চুরি। চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, যেটা বলতে পারবেন করেছে। এবং কাকতালীয়ভাবে যে দুটি ঘর করেছে তারা আগেই বাইট দিয়েছিল, তারাও মিডিয়ার সামনে বলেছিল যে তাদেরকে জোর করে ধমকি ফমকি দিয়েছিল যারা জমি দিয়েছে, যে সই করেছিল সেই সইটা উইথড্রর জন্য। এক কথায় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জমির সঙ্গে বাড়ি চুরি কোনো সম্পর্ক নেই। বাড়ি চুরি হয়েছে, পুলিশের সহযোগিতা নেই, যে চোর তাকে পুলিশ ধরবে। একটা সময় জমি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এ রাজ্যে ক্ষমতা বদলের ভীতও পূর্ব মেদিনীপুরের জমিতেই লুকিয়ে। কিন্তু পাঁশকুড়ায় জমি কাহিনী রঙে রসে একেবারে ভিন্ন স্বাদের, যার সঙ্গে সম্ভবত জুড়ে গেছে রাজ্যের প্রথম সুপারি চুরি। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।